শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের সাথে আমি আছি সুব্রত স্যার, রসায়ন পড়াবো। তোমরা অলরেডি জৈব যৌগের শেষ ক্লাসটি করেছো। আমরা আজকে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, তড়িৎ রসায়ন। রসায়নের এই শাখায় ইলেকট্রোলাইটস বা বিভিন্ন প্রকার দ্রবণ যেগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের ব্যাটারি নিয়ে আলোচনা করব, যেখানে তড়িৎ উৎপন্ন হয় এবং তা পরিবহনে ব্যবহার করা হয়। আমরা সর্বপ্রথম যে জিনিসটা শিখব সেটা হলো তড়িৎ পরিবাহিতার শ্রেণীবিভাগ। কি কি পদ্ধতিতে তড়িৎ পরিবহন হতে পারে। তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর নির্ভর করে পদার্থকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সুপরিবাহী, দুই কুপরিবাহী, তিন অপরিবাহী। সুপরিবাহী মানে কি, যেটার মধ্য দিয়ে খুব ভালোভাবে তড়িৎ পরিবহন হতে পারে তাদেরকে সুপরিবাহী বলা হয়, যেমন ধাতু, গ্রাফাইট ইত্যাদি। তারপর যদি বলি কুপরিবাহী কি, কুপরিবাহী হলো যে সকল তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে তারা হলো কুপরিবাহী, এবং তারা নির্দিষ্ট কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে তাদেরকে আমরা খুব তড়িৎ পরিবহন করাতে পারি। যেমন উদাহরণ হলো পানি। আর অপরিবাহী হলো যেগুলো দিয়ে কখনোই তড়িৎ পরিবহন করানো যায় না, সেগুলোকে বলা হয় অপরিবাহী, যেমন কাঠ, তারপর কাঁচ ইত্যাদি। এরপর এরপর আরেকটা ভাগ আছে, সেটা হলো তড়িৎ পরিবহনের পদ্ধতির উপর নির্ভর করে তড়িৎ পরিবাহীকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী মানে হলো যে সকল কঠিন পদার্থের ভেতর দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না এবং সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন ঘটে, তাদেরকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। একটা কি ইলেকট্রনীয় পরিবাহী, আর এটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে, এটার উদাহরণ হলো সকল ধাতব পরিবাহী গ্রাফাইট। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হলো যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। কি বলা হয়? যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহনের সময় তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। যেমন সব রাসায়নিক যৌগ এবং কিছু পোলার যৌগ, সমযোজী যৌগ গলিত অবস্থায় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। ওকে, যেমন গলিত সোডিয়াম ক্লোরাইড। তারপর আমরা যদি বলি এরকম আরও কিছু উদাহরণ হবে। তোমাদের এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী এবং আয়নিক পরিবাহী দুটোর মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এটা বাসা থেকে পড়ে নিবা, আমাদের দরকার দুইটার মধ্যে পার্থক্য। এরপর যেটা লাগবে সে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবাহিতা নির্ণয়ের জন্য ওহমের সূত্র। তোমরা এটা ফিজিক্সে পড়েছো, ওহমের সূত্র। ওহমের সূত্রটা যদি আমি, বা ওমের সূত্র বলা হয়, ওমের হওয়াটা আর আসে না, উচ্চারণ হয় না, ওমের সূত্র বলা হয়। এটার আমি যদি সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হবে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ প্রবাহিত বা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এত কঠিন ভাষায় তো বলার কিছু নাই, সহজে বলবা যে কোনো একটি তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ তার বিভব পার্থক্যের সমানুপাতিক স্থির তাপমাত্রায়। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে সাধারণত লেখা হয় এভাবে যে ভি ইকুয়াল টু আইআর, এই ধরনের একটা সূত্র চলে আসে।
এই ধরনের একটা সূত্র চলে আসে। আচ্ছা, এরপর আমাদের একটা সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ, সেটা লাগবে, আমি সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। ট্রান্সপোর্ট সংখ্যা। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কোনো একটি নির্দিষ্ট আয়ন উক্ত দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের যতটুকু অংশ পরিবহন করে তাকে ওই আয়নের ট্রান্সপোর্ট সংখ্যা বলে। সংজ্ঞাটা আমি একটু বলি আবার। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কোনো একটি নির্দিষ্ট আয়ন উক্ত দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের যতটুকু অংশ পরিবহন করে তাকে ওই আয়নের ট্রান্সপোর্ট সংখ্যা বলে। আমি যদি ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা বের করি, সংখ্যা ইকুয়াল টু কি হবে, ক্যাটায়ন দ্বারা প্রবাহিত তড়িৎ বাই মোট তড়িৎ। এই দুটো অনুপাতকে সাধারণত ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা বলা হয়। আমি যদি অ্যানায়নের বলি তাহলে ওই সেম কথাটাই আসবে, যে অ্যানায়ন দ্বারা প্রবাহিত তড়িৎ বাই মোট তড়িৎ, এই দুটো অনুপাতকেই বলা হয়। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা যে নিয়ামকগুলোর উপর নির্ভর করে। আমরা একটু লিখি, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা যে নিয়ামক গুলোর উপর নির্ভর করে। এক, তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি। এটা বলতে কি বোঝায়, আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পরিবাহিতা এর দ্রবণের যে আয়নগুলো থাকবে বা আয়নের সংখ্যার উপর নির্ভর করে। আমি যদি আয়নের সংখ্যা অনেক বেশি দেই বা আয়নের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে কি হবে, তড়িৎ বেশি পরিমাণে প্রবাহিত হবে। তার মানে এমন একটা তড়িৎ বিশ্লেষণ নিতে হবে যেটা কি হয়, বেশি পরিমাণে দ্রবীভূত হয় বা আয়নগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেটার থেকে আমাদের তড়িৎ বেশি পরিমাণে পরিবাহিত হবে। তো প্রকৃতির উপর অবশ্যই আমার সম্পূর্ণ বিষয়টা নির্ভর করতেছে। এরপর হলো দ্রবণের ঘনত্ব বা গাঢ়ত্ব। এখানে গাঢ়ত্ব বলতে সাধারণত ঘনত্ব বা ঘনমাত্রাকেই প্রকাশ করে, যে জিনিসটা অধিক বেশি দ্রবীভূত হয় কোনো একটা দ্রাবকের মধ্যে, তার গাঢ়ত্ব যত বৃদ্ধি করুক বা হ্রাসই করুক, তার তড়িৎ বিশ্লেষ্যের যে তুল্যাঙ্ক সেই জিনিসটা অত বেশি বৃদ্ধি বা হ্রাস পায় না। সাধারণত কম গাঢ়ত্ব বিশিষ্ট বস্তু অনেক বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা পাওয়া যায়,
এটাকে বলে কাপ্পা, সেই কাপ্পার ভ্যালুটা অনেক বেশি হয়। আর যে সকল বস্তু খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয় না, মানে একটি কম তড়িৎ বিশ্লেষ্য জাতীয় যৌগ যদি আমরা পাই, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা ইথানোয়িক অ্যাসিড, সেটা ঘনত্ব গাঢ়ত্ব কম হলেই তার কাপ্পার মান বৃদ্ধি পায়। তবে তাপমাত্রা, তোমরা সবাই জানো তাপমাত্রা বৃদ্ধি করলে আয়নের সংখ্যা বাড়ে, আর আয়নের সংখ্যা বাড়লে অবশ্যই তড়িৎ বিশ্লেষণের তড়িৎ পরিবহনের পরিমাণ বৃদ্ধি পায়। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে কি কি থাকে, সেটার প্রথম থাকে দুটো তড়িৎদ্বার। তড়িৎদ্বার হিসাবে সাধারণত গ্রাফাইটের দণ্ড দেওয়া হয়, যেখানে যেটা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। সেখানে তড়িৎ পরিবহন করার জন্য তড়িৎদ্বারের মধ্যে সংযোগ দেওয়া থাকে, তার দিয়ে সংযোগ থাকে, এবং নিচে আয়নিত দ্রবণ থাকে। আর এরপর থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে এটা একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমি একটু বলি। যেসব উপাদান গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় সেগুলোকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেগুলো কি হয়, গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় সেগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন এই আয়নগুলো কি হয়, তো অবিয়োজিত এবং বিয়োজিতের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে। এগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন এসিডীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, লবণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ক্ষার হিসাবে, লবণ হিসাবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কিছু উদাহরণ থাকবে, সেই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। তোমরা মোটামুটি সব কিছুই জানো, যেমন তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে আছে HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ক্ষার হিসেবে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। লবণ হিসেবে কোনগুলো আছে, যেগুলো NaCl, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। ওকে, আর মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে অ্যাসিড হিসাবে আছে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড ইত্যাদি। ক্ষার হিসাবে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড ইত্যাদি। লবণ হিসাবে লেড ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, মার্কারি ক্লোরাইড ইত্যাদি। এখন আমরা যেটা শিখবো সেটা হলো সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ওকে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন আমরা জলীয় দ্রবণ বলতে NaCl অ্যাকুয়াস দ্রবণকে মিন করি। এই অ্যাকুয়াস দ্রবণ এটা যদি বিশ্লিষ্ট হয় তাহলে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস দ্রবণ এর করলে Na অ্যাকুয়াস, ক্লোরাইড অ্যাকুয়াস দ্রবণ। আর পানি বিশ্লিষ্ট হয়ে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়, এটাও অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস। এই দুইটা জিনিস থাকে। এখন মেইন কথাটা হলো যে আমার এটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, অ্যানোড এবং ক্যাথোড আমরা ইউজ করে আমরা কি করব, অবশ্যই তাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করব। তড়িৎ পরিবহন করলে তাদের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা আমরা দেখব। এই দুটো আয়নের মধ্যে সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, এই দুটোর মধ্যে তারা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম এবং H প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করার কথা, এবং ক্লোরাইড থেকে ক্লোরাইড গ্যাস এবং হাইড্রোক্সাইড থেকে পানি উৎপন্ন হওয়ার কথা, এবং অক্সিজেন উৎপন্ন হওয়ার কথা। এখন দেখা যায় কি যে এইটা এবং এইটাই দুটোর মধ্যে এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় এই হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে। কি করে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু, এবং দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তার মানে এটা হলো কি আমাদের বিজারণ বা ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে এই বিক্রিয়াটা হয়। এরপর অ্যানোডে কি হয়, অ্যানোডে এখন এই ক্লোরাইড আর হাইড্রোক্সাইড এই দুটোর মধ্যে সাধারণত ক্লোরাইডটার পরিমাণে বেশি থাকে এবং খুব বেশি ছোটাছুটি করতে পারে, তাই কি করে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস তৈরি করে। তো অ্যানোডে হয় ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে হয় আমাদের হাইড্রোজেন গ্যাস। আর দ্রবণে থাকে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, যারা পরস্পর মিশ্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এতটুকু মনে হয় বুঝতে পেরেছি। এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো ফ্যারাডের প্রথম সূত্র, এটা লাগবে। ফ্যারাডের প্রথম সূত্রটা পড়বো আমরা একটু হিসাব করি যে সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা হলো তড়িৎ বিশ্লেষণের সময়
কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। এই কথাগুলো একটু বললে কেমন জানি ঝনঝনাঝন মনে হয়, একটু চিন্তা করো। আমি একটা দণ্ড, এখানে তড়িৎ প্রবাহিত করতেছি, তড়িৎ প্রবাহ করলে এখান থেকে কিছু আয়ন দ্রবণে চলে যায়। তাহলে আমাদের ফ্যারাডে বলে গেছে, ফ্যারাডে বলে গেছে আমি যে পরিমাণ তড়িৎ পরিবহন করব সেই পরিমাণ আয়ন দ্রবণে যাবে, অথবা দ্রবণ থেকে সেই পরিমাণ আয়ন ক্যাথোডে বা অ্যানোডে চলে আসবে। ওকে, তাহলে আমাদের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের সমানুপাতিক। ওকে, আমি সংজ্ঞার সূত্র যদি লিখি, W ইজ প্রপোর্শনাল টু কিউ। কি হলো আধান, ডাব্লিউ হলো ভর, কতটুকু ভর ওইখানে অ্যাড হবে সেই পরিমাণটাকেই আমি বলবো আমার প্রবাহিত ভর, মানে সরি এটা হলো ভর, আর কিউটা হলো প্রবাহিত আধানের পরিমাণ। ওকে, এখন আমরা সবাই জানি ডাব্লুর যদি সমান করতে হয় তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে জেড গুণ করতে হবে, সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড এর ভ্যালুটা একটা নির্দিষ্ট ভ্যালু, প্রত্যেকটা বস্তুর জন্য জেড এর ভ্যালু ভিন্ন। কিউ হলো আধান কিউ ইকুয়াল টু আইটি, তোমরা সবাই জানো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি। এটা হলো আমাদের সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি। এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়াল টু কি, পারমাণবিক ভর, এই সূত্রটা মনে রাখবা, পারমাণবিক ভর বাই যোজ্যতা ইন্টু 96500। এটাকে বলা হয় আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় সূত্র আলোচনা করে সাথে আমরা ম্যাথ করা শুরু করব। ওকে, এতটুকু অংশই থাকুক। ধন্যবাদ সবাইকে।